১৯৩৩ সালে যখন কাজ শুরু হলো, উত্তর দিকের টাওয়ারটি সমুদ্র তীরবর্তী হওয়ায় তা তৈরি করা সহজ ছিল। কিন্তু দক্ষিণ বা সাউথ টাওয়ারটি ছিল এক জ্যান্ত নরক। এটি তৈরি করতে হয়েছিল খোলা সমুদ্রের ১০০ ফুট গভীরে। ইঞ্জিনিয়ারদের প্রথম কাজ ছিল সমুদ্রের তলদেশের পাহাড় সমান পাথর সমান করা। ডাইভাররা ২০০ পাউন্ড ওজনের পিতল আর সীসার পোশাক পরে ঘুটঘুট অন্ধকারে নিচে নামতেন। তারা চোখে কিছু দেখতে পেতেন না, শুধু হাত দিয়ে অনুভব করে বিশাল সব ডিনামাইট পাথরের খাঁজে সেট করতেন। জোয়ারের সময় সমুদ্রের স্রোত এতটাই তীব্র হতো যে ডাইভাররা কাজ করার জন্য মাত্র ২০ মিনিটের সময় পেতেন। এক চুল পরিমাণ ভুল মানেই ছিল সলিল সমাধি। এরপর সেখানে একটি বিশাল কংক্রিট বাথটাব বা ক্যাসান তৈরি করে ভেতরের কোটি কোটি গ্যালন পানি পাম্প করে বের করা হয়, যাতে শুকনো জায়গায় মূল ভিত্তি বা ফাউন্ডেশন দেওয়া যায়। মেঘের ওপরের দানব, স্টিল টাওয়ার আর রিভেট গ্যাং। ফাউন্ডেশনের কাজ শেষ হওয়ার পর শুরু হয় ৮৩,০০০ টন স্টিলের টাওয়ার নির্মাণের কাজ। এই টাওয়ারগুলো ছিল ৭৪৬ ফুট উঁচু, তৎকালীন সময়ের সবচেয়ে উঁচু কাঠামো। আশ্চর্যের বিষয় হল, তখন কোনো সেফটি বেল্ট বা হার্নেস ছিল না। শ্রমিকরা মেঘের ওপর দাঁড়িয়ে খালি হাতে কাজ করতেন। বিশেষ করে রিভেট গ্যাংয়ের কথা না বললেই নয়। একজন হিটার আগুনের চুল্লি থেকে লাল গরম লোহার বল্টু বা রিভেট ৫০০ ফুট ওপরে ছুঁড়ে দিতেন, আর অন্যজন একটি টিনের কাপ দিয়ে তা লুফে নিতেন। এরপর সেই গরম লোহাকে বিশাল হাতুড়ি দিয়ে পিটিয়ে স্টিলের সাথে গেঁথে দেওয়া হতো। প্রশান্ত মহাসাগরের তীব্র বাতাস প্রতি মুহূর্তে তাদের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করত, কিন্তু তারা যেন শূন্যে একজন ব্যালেরিনা ডান্সারের মতো সাবলীলভাবে কাজ করতেন। স্টিলের মাকড়সার জাল, মেন কেবল স্পিনিং। ব্রিজটি ধরে রাখার জন্য প্রয়োজন ছিল বিশাল দুটি মেন কেবল। এই কেবলগুলো এতই বিশাল ছিল যে এর ভেতর থাকা তারগুলো যদি লম্বালম্বি সাজানো হয়, তাহলে তা দিয়ে পৃথিবীকে ৩ বার পেঁচানো সম্ভব। এত ওজনের কেবল আকাশ দিয়ে টেনে নিয়ে যাওয়া ছিল অসম্ভব। তাই জোসেফ স্ট্রাউস স্পিনিং হুইল প্রযুক্তি ব্যবহার করেন। একটি চাকা দিন-রাত ২৪ ঘণ্টা কুয়াশার মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লোহার তার টেনে নিয়ে যেত। দীর্ঘ ৬ মাস ধরে ৩ ফুট পুরো এই সলিড কেবলটি তৈরি করা হয়। প্রতিটি কেবলের ভেতরে ২৭,৫৭২টি ছোট তার ছিল, যা কয়েক কোটি পাউন্ড ওজন সহ্য করার ক্ষমতা রাখে। এই কেবলগুলোই হল ব্রিজের মেরুদণ্ড। আর্কিটেকচার আর সিগনেচার অরেঞ্জ কালার। প্রথমে মার্কিন নৌবাহিনী বা নেভি চেয়েছিল ব্রিজটিকে কালো আর হলুদ ডোরাকাটা রং করতে, যাতে কুয়াশার মধ্যে জাহাজ বা বিমান এটি দেখতে পায়। কিন্তু আর্কিটেক্ট আরভিং মরো যখন দেখলেন স্টিলের ওপর লাগানো অ্যান্টিরাস্ট প্রাইমার রংটি ইন্টারন্যাশনাল অরেঞ্জ সমুদ্রের নীল পানের সাথে অসাধারণ মানিয়ে যাচ্ছে, তিনি এটি রাখতে সিদ্ধান্ত নেন। তিনি টাওয়ারগুলোকে আর্ট ডেকো স্টাইলে ডিজাইন করেন, যাতে ওপর থেকে নিচে লম্বা খাঁজ কাটা দাগ ছিল। এই ডিজাইনটির কারণেই যখন আলো টাওয়ারে পড়ে, তখন তা এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে। সেফটি নেট আর হাফওয়ে টু হেল ক্লাব। ১৯৩০ সালের দশকে একটি অলিখিত নিয়ম ছিল, প্রতি $১ মিলিয়ন খরচে অন্তত একজন শ্রমিকের মৃত্যু হবে। জোসেফ স্ট্রাউস এই মৃত্যুফাত থেকে বাঁচতে $১,৩০,০০০ খরচ করে ব্রিজের নিচে একটি বিশাল সেফটি নেট বা জাল টাঙিয়ে দেন। এই জালের কারণে ১৯ জন শ্রমিকের জীবন বেঁচে যায়, যারা কাজ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়েছিলেন। এই ভাগ্যবান ১৯ জন নিজেদের একটি মজার নাম দিয়েছিলেন হাফওয়ে টু হেল ক্লাব বা নরকের অর্ধেক পথ থেকে ফেরা ক্লাব। তবে সব নিরাপত্তার পরেও ভিডিওর শেষের দিকে এক ভয়াবহ দুর্ঘটনায় ১০ জন শ্রমিক প্রাণ হারান, যা গোল্ডেন গেট ব্রিজ নির্মাণের ইতিহাসে সবচেয়ে শোকাবহ অধ্যায়। মানুষের ইচ্ছাশক্তির জয়। ১৯৩৭ সালের মে মাসে যখন গোল্ডেন গেট ব্রিজ খুলে দেওয়া হয়, তখন প্রথমবারের মতো মানুষ হেঁটে বিশাল এই সমুদ্র পাড়ি দেয়। ২৫০টি গাড়ির ওজনের সমান একটি কেবল আর অদম্য সাহসের ওপর দাঁড়িয়ে থাকা এই ব্রিজটি আজও পৃথিবীর অন্যতম ইঞ্জিনিয়ারিং বিস্ময়। আজকের দিনে আধুনিক ড্রোন বা রোবট দিয়ে হয়তো কাজ সহজ হতো, কিন্তু সেই ১৯৩০ সালে শুধু হাত আর হিম্মত দিয়ে এই কাজ করা ছিল এক অলৌকিক ঘটনা। আপনাদের কি মনে হয়, আধুনিক প্রযুক্তি কি সেই সময়ের সাহসকে হার মানাতে পারে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সদস্য হতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।